দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা। যারা নিয়মিত এই অনুষ্ঠান দেখে থাকেন তারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা এমন সব বরেণ্য ব্যক্তিদের সাধারণত আমন্ত্রণ জানিয়ে থাকি যাদের আলোকবর্তিকায় উদ্ভাসিত হয়েছে বাংলাদেশ। আমরা তাদের কর্মময় জীবন সম্পর্কে জানবার চেষ্টা করি, সমসাময়িক সমাজ, রাষ্ট্র ও পারিপার্শ্বিক বাস্তবতা নিয়ে তাদের ভাবনা বোঝার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা আমার আজকের যিনি অতিথি, তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক, দেশের একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম। জনাব রফিকুল আলম, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। তো দেশের এখন যে অবস্থা সম্ভবত কেউই ভালো নেই, তারপরে জিজ্ঞাসা করতে হয়, তাই করছি যে কেমন আছেন। হ্যাঁ হ্যাঁ, বেশ উত্তপ্ত অবস্থা ছিল। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ আমরা দেখেছি বাংলাদেশে এই ধরনের যে মানুষই কিন্তু শেষ পর্যন্ত সমাধান এনে দেয়। আমি বাংলাদেশের মানুষের প্রতি প্রচণ্ড আস্থাবান একজন মানুষ। সঙ্গীত শিল্পী হিসাবে আমার ভালো করে মানুষের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তথাপি মানুষকে আমি জাজ করতে পারি একটা কী বলবো, রাজনৈতিকের ব্যাপার এবং আর্থসামাজিক অবস্থাগুলো আমরা বোঝার চেষ্টা করি বলে আমি এই কথা বললাম যে আমাদের দেশের মানুষই সব থেকে বড় জাজ। তা ঠিক, পীড়া দেয় নিশ্চয়ই। হ্যাঁ, সে তো বটে, যে কোনো অব্যবস্থাতেই তো মানুষকে পীড়া দেয়। দৈব দুর্বিপাকে যে কষ্ট পাই আমরা, আমার ঝড় ঝঞ্ঝার দেশ বলে আমরা পরিচিত, সেখানেও পীড়া দেয়, সেখানেও লোকক্ষয় হয়, মানুষের অকাল মৃত্যু হয়। এগুলো সত্যি খুব দুঃখজনক। তবে তারপরেও যতটুকু আমি বাংলাদেশকে দেখবার চেষ্টা করেছি সংস্কৃতির মাধ্যমে, মানুষ কিন্তু খুব ভালো সমাধান অবশেষে দেয়। আমরা একটু আপনার ব্যক্তিগত জীবনে আসলে আলোচনায় চলে যেতে চাচ্ছিলাম। মানে সমসাময়িক বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে কথাই হতে থাকবে, তো সব জায়গায় আলোচনা হচ্ছে। সেসব আলোচনা করার জন্য অন্য মানুষেরা রয়েছেন নিশ্চয়ই। আপনার আমি পরিবার সম্পর্কে দেখছিলাম, মানে আপনাদের 47 মানে আগে কংগ্রেসের রাজনীতি করেছে আপনাদের পরিবার, ভাষা আন্দোলনের রাজনীতির সাথে জড়িত ছিল, সেরকম একটা পরিবার, এবং সেখানে আবার সঙ্গীতেরও আবহ ছিল সব সময়। তো ছেলেবেলাটা কেমন ছিল? বড় হওয়া কি রাজশাহীতেই হয়েছে নাকি? একেবারে রাজশাহীতে, এবং রাজশাহী শহরটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো ঈশ্বরের কাছে। এই শহরে জন্মগ্রহণ না করলে বোধহয় আমি 10 জনের একজন হতে পারতাম না। এত চমৎকার একটা পরিবেশ ছিল, এখনও আছে, এখন একটু কমেছে। রাজশাহী শহরের কথা বলছি। সংস্কৃতি চর্চা, সঙ্গীত, নাটক এবং অন্যান্য ক্ষেত্রগুলো অত্যন্ত খুবই ভাইব্রেন্ট ছিল রাজশাহী। সেই কারণে আমার বাবারা চাচারা গান করতেন, কিন্তু প্রফেশনালি না, গান তারা চর্চা করতেন। কিন্তু আমার বড় ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই সরওয়ার জাহান বাংলা সাহিত্যের মানুষ ছিলেন। তো উনি প্রথমে একেবারে প্রথাগতভাবে শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করেছিলেন, এবং ভাগ্যক্রমে আমরা অনেক বড় বড় পণ্ডিতের সংস্পর্শে আমার বড় ভাই আসতে পেরেছিলেন। হ্যাঁ, যেমন একজন বিখ্যাত মানুষ ছিলেন আব্দুল জব্বার খান, খুব ভালো। উনি তো আপনারও গুরু ছিলেন মনে হয়? হ্যাঁ, আমারও গুরু, সেই সূত্রেই বলছি। তারপরে হরিপদ দাস নামে এক ভদ্রলোক আমার সরাসরি ওস্তাদ ছিলেন, গুরু ছিলেন। উনি লখনৌ মরিস কলেজের ছাত্র ছিলেন, সেখানকার শেখা। যার জন্যে তারপরে তৎকালীন মোজাম্মেল হক নামে এক ভদ্রলোক পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন, শাস্ত্রীয় সঙ্গীতে বেশ বড় পণ্ডিত ছিলেন, তার কাছেও আমরা তালিম পেয়েছি। এবং যে কারণে আমাদের গানের ব্যাপারটা প্রথাগতভাবে শেখা, শাস্ত্রগতভাবে শেখাটা কিন্তু আমাদের ভেতরে, এবং আমার জেনারেশনে তখন, আমি যখন স্কুল ছাত্র, যারা সঙ্গীত চর্চা করেছে তারা কিন্তু ওই রকম করেই গান যে শিখতে হয়। প্রতিটি জিনিসের একটা বিষয় আছে যে কোনো জিনিসই কিন্তু শিক্ষা ছাড়া গ্রহণ করা যায় না। তো আর গান তো একটা বিরাট শাস্ত্র, তো একজন গুরু কিংবা একজন শিক্ষক তো থাকতে হবে। এই পরিবেশটা আমি রাজশাহীতে খুব ভালোভাবে পেয়েছিলাম, সেটা আমাকে অনেক সহায়তা করেছে।
আর আমার বড় ভাই যেহেতু ভালো সঙ্গীত শিল্পী হিসাবে দাঁড়িয়ে গিয়েছিলেন, তারও একটা প্রভাব ছিল। আমার ছোট ভাই আমাদের প্রভাবে খুব নাম করলো গিটারে, হাওয়াইন গিটারিস্ট খালেকুজ্জামান। সেও খুব নাম করলো, কিন্তু বড় চাকরিতে ঢুকে যাওয়াতে তার প্রচারটা একটু কম হলো। কিন্তু তার মতো হাওয়াইন গিটারিস্ট খুব কম কম আছে বাংলাদেশে যারা সুরে মধ্যে ঢুকে যেতে পারে। তো এই জিনিসগুলো আমি আবাল্য পেয়েছি, এটাই আমার বিরাট ভাগ্য। প্রথম মঞ্চে গান গাইলেন কখন? আপনার নাকি মঞ্চে গান গাওয়া নিয়ে গুরুজির একরকম আপত্তি ওরে ছিল। বাবা, ভীষণ আপত্তি ছিল, ভীষণ। কারণটা কি? স্কুলে তখনও আমি গান শেখা শুরু করিনি, আমার বড় ভাই তখন গান গাইছেন। স্কুলে আমার বন্ধু নিখিল নামে আমার একটা বন্ধু ছিল, ও বললো যে আমাদের অ্যানুয়াল যে অনুষ্ঠান হবে তোকে গাইতে হবে, আমি তবলা বাজাবো। ওকে খুব সুন্দর জল তরঙ্গ বাজাতো। তো গেয়ে দিলাম একটা গান, গেয়ে মানে যে প্রথম একেবারে মঞ্চে গান গাওয়ার পরই যে তার ফিডব্যাক তখনকার জীবনে পেয়েছিলাম, সেটা কিন্তু খুবই ইন্সপায়ারিং। সেটা আমার অনেক জীবনের অনেক বড় ইন্সপায়ারেশন। এবং গান গেয়ে দেখলাম যে আমার থেকে যারা গুরুতুল্য মানুষ তারা প্রশংসা করছে, আর বন্ধু বান্ধবরা তো পাগল যে ভালো গান গেয়েছে। এইটা হলো প্রথম অভিজ্ঞতা। তারপরে যখন প্রথাগতভাবে গান শেখা শুরু করলাম, যখন বুঝতে শিখলাম যে হ্যাঁ এইভাবে গান গাইতে হয়, প্রথম আমাকে শিখিয়েছেন অনুপ ভট্টাচার্য কীভাবে। সেই জন্য আমি তাকে প্রথম গুরু বলে মানি। আমার যে একটা গান আছে না, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে, এটা যিনি সুরকার অনুপ ভট্টাচার্য, কিছুদিন আগে, বছর দুয়েক হলো তিনি প্রয়াত হয়েছেন। তো ওনার কাছে প্রথম শিক্ষা পেলাম। আর যখন শিখছি তখন আমার গুরু একেবারে নিষ্ঠুরভাবে বললো কোথাও গান গাইতে পারবে না, কোথাও গান গাইতে পারবে না, না মঞ্চে। তখন রেডিওর খুব আকর্ষণীয় বিষয়, রাজশাহী বেতার খুবই আকর্ষণীয়, যে রেডিওতে একটা গান না শিল্পী হতে না পারলে কেমন করে হয়। প্রায় এরকম চললো প্রায় 5-6 বছর। তারপরে অনুমতি দিলেন যে হ্যাঁ তুমি গাইতে পারো শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত অথবা ভজন, এই 4টা জনারের মানে, অর্থাৎ ফিল্ম সং। তখন আমার বন্ধু বান্ধবের চুটিয়ে গান গেয়ে যাচ্ছে, ফিল্ম সং গেয়ে যাচ্ছে, কিন্তু উনি বললেন নাও। এটা কত সালের দিকে? এটা হবে ধরো 66-এর দিকে, 67-এর দিকে। ফলে ওনার এই যে অনুশাসনটা আমার পরবর্তীকালে কিন্তু কাজে লেগেছিল। সেটা কীরকম, যে গানের মধ্যে ইনভলভ হওয়া, তো ধরো তোমার গলায় সুর আছে, তুমি একটা গান গেয়ে দিতে পারো, কিন্তু গানের মধ্যে ইনভলভ হওয়াটা কিন্তু ওই ধরনের অনুশাসন না থাকলে হয় না। যে কারণে দেখো, তুমি এখনই আমাকে কোনো একটা উইদাউট ইনস্ট্রুমেন্ট একটা গান গাইতে বলো, আমি ইনস্ট্রুমেন্ট নিয়ে যে গানটা যতখানি ভালো পারফর্ম করতে পারবো, আমি কিন্তু ঠিক ওই ইনস্ট্রুমেন্ট ছাড়াও গাইতে পারবো, ওই অনুশাসনের ফলে। তানপুরা ছেড়ে দিয়েছে, কোনো হারমোনিয়াম বাজানো চলবে না, তানপুরাতে গান গাও দেখি, মুখরাটা তানপুরাতে গাও। এই অনুশাসনগুলোর জন্যে কত বড় শিল্পী আমি হয়েছি এটা কথা বলতে পারবো না, তবে গানের মধ্যে কিন্তু আমি ইনভলভ হতে পেরেছি, গানকে আমি জানতে পেরেছি। এবং তার প্রমাণও আমার কিছু কিছু মৌলিক গানের মধ্যে তোমরা পাবে। আমার যে সমস্ত আধুনিক গান যেগুলো আছে, রবীন্দ্রসঙ্গীত ছাড়া কোনো গানই গাওয়ার অনুমতি দিলেন না। তো টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীতটা আপনি কেন পরে করলেন না, রাখলেন না? হ্যাঁ, কিছু চমৎকার প্রশ্ন করেছে। রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমার বেতারে, তখন তো বেতার, রাজশাহী বেতার হচ্ছে সব থেকে বড় প্রতিষ্ঠান। রাজশাহী বেতারে শুরু করলেন কবে? 67-তে? ওরকম শোনে, তার একটু পরে। তো নজরুল রবীন্দ্রসঙ্গীত শিক্ষা নিয়েছি তখন। শামসুজ্জামান সাহেব নামে এক ভদ্রলোক ছিলেন, খুবই চমৎকার ভালো স্বরলিপি পড়তে পারতেন, এবং আমাকে স্বরলিপির প্রথম পাঠ দিয়েছিলেন ওই শামসুজ্জামান ভাই। পরবর্তীকালে অজিত রায়, এনারা রবীন্দ্রসঙ্গীত আমাকে তালিম দিয়েছেন। তারপরে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল, সেইখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে তার রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কোনো অবকাশ নেই। সম্পূর্ণ আমার আলাদা ক্ষেত্র, অন্যভাবে গান গাইতে হচ্ছে, অনেক শাউট করে গান গাইতে হচ্ছে, অনেক বিভিন্ন রকম সুরের গান গাইতে হচ্ছে, যেটার রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সময় সেই স্বাধীনতাটা কম ছিল। এই একটা পরিবর্তন এলো। তারপর স্বাধীনতার পর এসেই আমি একটা খুব চমৎকার সুযোগ পেয়ে গেলাম। টেলিভিশনে
না আমাদের স্টেডিয়ামে একটা বড় 73-এর কথা বলছেন যে? আচ্ছা। ও পরিবর্তন তুমি যে জিজ্ঞেস করলে কেন রবীন্দ্রসঙ্গীত ছেড়ে দিলাম কিংবা গাই কম গাই, তখন ওখানে একটা সুযোগ হলো, এত বড় একটা মঞ্চে পশ্চিমবঙ্গ থেকে অনেক বড়, ভারতের অনেক বড় শিল্পীরা আসছেন, বাংলাদেশ থেকে আমি নতুন শিল্পী হিসেবে আমাকে গান গাওয়ার সুযোগ দিলেন কামাল লোহানী সাহেব এবং বারিন মজুমদার বাবু, এনারা, যে তুমি নতুন শিল্পী হিসেবে তোমাকে গাইতে হবে। সেখানেও আমার বেশ বড় একটা ভালো পারফরমেন্স হলো, এবং সেই সঙ্গে সঙ্গে টেলিভিশনে উইদাউট অডিশন আমাকে গান গাওয়ার সুযোগ দিল, এবং সেখানেও আমার গানটা গাওয়াটা খুবই ভালো হলো। তার ফলে হলো কি, একটা দেখলাম জানি এখান থেকে সাংঘাতিক স্বাধীনতা আছে, আধুনিক গান গাইতে অনেক রকম ইম্প্রোভাইজ করা যায়, নানা ধরনের সুরের। আর রবীন্দ্রসঙ্গীত গাইলে তো সবসময় ভেতরে একটা পিছুটান থাকে, সুর ভুল হলো নাকি, কোমল গান্ধারটা লাগলো কি না, কোমল লিখারটা লাগলো কি না, এই সমস্ত ভেতরে একটা পিছুটান থাকে। এবং কিন্তু আধুনিক গানের সেটা নেই, আমি ইচ্ছামতো একটা গানকে টুইস্ট করছি, একটা সুরকে চেঞ্জ করছি, ইম্প্রোভাইজ করছি, ইচ্ছে মতো ইমোশন দিচ্ছি, এতে ফলে একটা নেশা এসে গেল। এবং আরও একটা কারণ হলো, তার কিছুদিনের মধ্যেই আমাকে ফিল্মে গান গাওয়ার ডাক এলো, যেটা আমার কাছে প্রায় স্বপ্নপ্রাপ্তির মতো। কারণ ফিল্মে তখন অনেক বাঘা বাঘা শিল্পীরা গান গাইছেন, সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার ভাই, মোহাম্মদ আলী সিদ্দিক ভাই, তারপরে মাহমুদুর নবী ভাই, এরা তখন চুটিয়ে তারা গান গাইছে, এবং ভারতের শিল্পীদের সঙ্গে প্রায় সমসাময়িক হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে অনেক তাদের থেকেও ভালো গান করছেন। সেখানে আমার গান গাওয়ার ডাক এলো, এবং ছায়াছবিতে গান গাওয়ার জন্য কিন্তু একটা অভিজ্ঞতা লাগে, শুধু অভিজ্ঞতা নয়, প্লেব্যাকের জন্য শুধু অভিজ্ঞতা নয়, আরও একটা বিষয় আছে, যে তুমি যে গান গাইবে, হ্যাঁ, তুমি কতদিন ধরে গান গাইছো, কারণ তোমার তো ওখানে গিয়ে তো শেখার কোনো স্কোপ নেই, আমি যা চাইবো দিতে হবে। ফলে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগলো, এবং প্রথমে ভার্চুয়ালি সত্যদা ডেকেলেন, আমি কি পারবো? বলছে তুমি পারবে কি জানি না, তোমাকে গাইতে হবে, কারণ আমার একটা গান করছি, একটু গজলধর্মী গান, ওখানে একটু অভিনয় আছে। আমি তাহলে তো দাদা পারবো না। যে না, পারবে। তো ডাইরেক্ট গান গাইতে হতো, 25-30 জন মিউজিশিয়ান একসঙ্গে বাজাচ্ছেন, আমি অনেক দূরে একটা বুথে হেডফোনে শুনে গান গাইতে হবে, এবং সেখানে তখন সারা রাত ধরে রেকর্ডিং হতো, রাত 10টায় রেকর্ডিং শুরু হতো, সকাল পর্যন্ত চলতো, এবং অনেক প্রায় 21 বার গানটা গাইতে হয়েছিল আমাকে। কোন গান এটা? এটা ছিল একটা গান, রাজ্জাক ভাই ছিলেন নায়ক, হ্যাঁ, অতিথি ছবিতে, সত্যদার সুর এবং গাজী মাজহারুল আনোয়ার সাহেবের লেখা। তো ওখানে ওনারা অনেক, দিলীপ দা, গাজী মাজহারুল আনোয়ার সাহেব, ওনারাও আমাকে খুব হেল্প করেছিলেন যে নতুন শিল্পী হিসেবে। গানটা ছিল এইরকম: আমায় বন্ধু মাপ করে দাও, হয়ে গেছি আমি এলোমেলো, একটু যদি আজ নেশায় হলো, তাই বলে কেন মাতাল বলো, আমায় বন্ধু মাপ করে দাও, হয়ে গেছি আমি এলোমেলো। প্রবলেমটা আরেকটা জায়গায় হলো, গানটা গাইতে রাজ্জাক ভাই আবার ওনার একটা অভ্যাস ছিল যে তার লিপসিংয়ে যে গানগুলো হবে সেই গানগুলো উনি রেকর্ডিংয়ে এসে শুনতেন। আচ্ছা, যে এই গানটা গাইবে, তো শুনেছে যে একজন নতুন শিল্পী গান গাইবে, এতে আমাকে সেখানে লিপস দিতে হবে। সে এসে গেছে তখন প্রায় রাত 12টার দিকে। ওকে দেখে আরও তো আমি নার্ভাস হয়ে গেলাম, যে তখন তো সে একেবারে কত জনপ্রিয় একজন নায়ক। তাও উনি সাহস দিলেন, না 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 না, ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে, এভাবেই গাও, ভালো হচ্ছে। তা এই পরীক্ষাটাতে উত্তীর্ণ হওয়ার ফলে আমার আধুনিক গানের দিকে আর কোথাও তাকাতে হয়নি। আচ্ছা, হ্যাঁ, যার ফলে যেমন ধরো আমার যে প্রথম দিকের গানটা লাকি আখন্দ, আমার দেখো রেডিওর গান যে এত জনপ্রিয় হতে পারে, রেডিওর মৌলিক গান আর কি, এস.এম. হেদায়েত লিখেছিল গানটা, আর আমাদের সহযোদ্ধা এবং বিখ্যাত মিউজিক ডিরেক্টর এবং সঙ্গীতজ্ঞ লাকি আখন্দ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসঙ্গে আমরা কাজ করেছি। ও বলে যে তোমাকে একটা গান করতে হবে,
গানটা একটু রাগভিত্তিক গান তো আমি করি না, তুমি গাইতে হবে, কিন্তু করো। এবং ওটাই আমার জীবনের প্রথম রেডিওর হোম সার্ভিসের মৌলিক গান। তো এটাও একটা মাইল ফলক কেমন করে হলো, যেমন আমি একটু তোমাকে শোনাচ্ছি। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন রোগো মরমে তোমায় খুঁজে পাই, তোমাকে যেন ভুলে না যাই। এই যে গানটা গাইছি আমি, এই ধরনের গান কিন্তু ঢাকা রেডিওতে তখন খুব একটা হয় না। যারা রাগ প্রধান গান গাইছেন, তখন ফজলুল হক সাহেব রাগভিত্তিক গান গাইতেন, বাংলা গান গাইতেন, কিন্তু ওটা রাগ প্রধান গান। কিন্তু একটা আধুনিক গানের মধ্যে রাগের উপর আশ্রয় করে ইতিপূর্বে হয়েছে অনেক, কিন্তু এত জনপ্রিয়তাটা আমি এই গানের মাধ্যমে পাবো। এবং যারা গানটার জন্য আয়োজন করছিলেন, যে সমস্ত প্রডিউসাররা ছিলেন এবং লাকি, ওরা কিন্তু ভাবতে পারেনি যে গানটা জনপ্রিয়তা পাবে। এবং 2-3 মাসের মধ্যে সমস্ত রেডিও স্টেশনে কপি চেইল, তখন তো এত সহজে গান পাওয়া যেত না, ট্রান্সক্রিপশন সার্ভিসের মাধ্যমে। সিলেট রেডিও, রাজশাহী রেডিও, রংপুর রেডিও তখন হয়নি, চিটাগং রেডিওতে গেল। অর্থাৎ আমি কেন বলছি যে এত অল্প সময়ে আমি একজন নতুন শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়াটা কিন্তু খুব কঠিন। এবং এই যে স্টাইলটা বললাম আমি, যে গায়কিটা বললাম, এটা কিন্তু ছিল না সত্যিকার। তো তখন হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার বাবু, মোহাম্মদ রফিক সাহেবের এত প্রভাব ছিল যে ওই ধরনের গায়কি ছাড়া কেউ নিত না, শুনতো না। তা আমার গানটাতে ওই একটা নতুনত্ব পাওয়ার ফলে বোধহয় মানুষ পছন্দ করলো। প্রচুর জনপ্রিয় গান ছিল। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন সঙ্গীত অনুশাসনের কথা, যে অনুশাসন ছাড়া আসলে ওই যেটাকে খালি গলায় গান গাওয়া, তা হয়ে ওঠে না। তো এখন যারা শিল্পী আছেন, এখন তো অটো টিউনাররা চলে এসেছে, অনুশাসন কি চোখে পড়ে? এখন নিয়ে তুমি যদি আলোচনা করো তো খুব হাস্যকর কিছু কিছু কথাবার্তা এসে যাবে, এবং মানুষ হয়তো আমাকে অপছন্দও করতে পারে। তথাপি আমার যে নতুন যারা গান গাইছে, না অভিজ্ঞতা কি, মানে এখন কেমন দেখেন? এখন হচ্ছে কি, শোনো, একটা বিষয় আছে কিন্তু, দেখো, সমস্ত শিল্প সাহিত্যের সমস্ত ক্ষেত্রে প্রযুক্তির কিন্তু একটা বিরাট প্রভাব থাকে কিংবা অপপ্রভাবও থাকে। যেমন ধরো আমি বলি, গ্রামোফোন রেকর্ড যখন এলো, তখন কিন্তু বড়গোলাম আলী খান সাহেব গ্রামোফোন রেকর্ডে গাইতে চাইনি, না না না, ও যন্ত্রফন্ত্রের মধ্যে আমার গান শুনবে, আমার সামনাসামনি মানুষ আছে। কিন্তু প্রযুক্তির প্রভাবে এমন হলো, তিনি করেছিলেন 3-4টা, বড়গোলাম আলী খান সাহেব 3-4টা ডিস্কে গান গিয়েছিলেন, সেগুলো তো অনবদ্য, সেগুলো এক একটা পিরামিডের মতো ইতিহাস। হ্যাঁ, কিন্তু প্রযুক্তিতে হলো কি জানো, মানুষের গায়ন পদ্ধতিটা একটু পরিবর্তন হলো। শাউট করা যায় না মাইক্রোফোনের সামনে, খুব ক্লোজে যাওয়া যায় না, এই জিনিসগুলো কিন্তু ঢুকলো। তেমনি এখনকার গানের মধ্যে যে গান, তুমি যেটা ইঙ্গিত করতে চাইলে, যে অটো টিউন বলো কিংবা ভোকোডর বলে একটা জিনিস আছে, ভয়েসকে একটু চেঞ্জ করে দেওয়া যায়, স্যাম্পল করা যায়, এটার সুবিধা যতখানি হয়েছে পৃথিবীতে, তার থেকে অসুবিধা হয়েছে সব থেকে বেশি। কারণ এতে হয়েছে কি, একটা শিল্পী, যে ওই যে তোমাকে বললাম, যে একটা সুরের মধ্যে ঢুকতে গেলে যে সুরের যে একটা অনুশাসন আছে, ওটা না থাকলে কিন্তু মানুষের হৃদয়ে একেবারে ঢুকে যাওয়া যায় না। যে কারণে তোমরা আর বলো না আজকাল গান মানুষ মনে রাখে না, একবার শুনে মানুষ ভুলে যায়। এটা কিন্তু অনেকখানি প্রযুক্তির কারণে। আমি বলি তোমাকে, আমরা যেমন এখন গান গাই, এখন আমাদেরকে এই অভ্যাসটা আমাকে করতে হয়েছে, যেটা আমার কখনোই ছিল না, যে গান গাইতে গিয়ে, হ্যাঁ ভাই চলেন, আজ আপনি দেখবি না, না হয়ে যাবে ভাই, হয়ে যাবে, যে রেকর্ডিং করছে। তারপরে আমি এক লাইন গাইলাম, ভাই থাক, এরপর পরের লাইনটা আমি কপি করে দেবো। আমি তোমাকে যেন ভুলে না, যে পরবর্তী ফিরে আসবে, ওটা ভাই গাওয়ার দরকার নেই, ওটা আমি কপি করে দিচ্ছি। তাতে কি হলো, একটা গান একসঙ্গে গাইতে গিয়ে 3 মিনিটের মধ্যে যে ইমোশনটা তৈরি করতে হয়, সেটা কিন্তু তৈরি হয় না, মেকানিক্যাল হয়।
টোটালি মেকানিক্যাল। আমার গানই আজকাল দেখবে ওই 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 আবেগটা কমে এসছে। আচ্ছা। হ্যাঁ, এটা একটা কারণ। আর একটা জিনিস হলো যে এখন যে সামান্য গান গাইতে পারে, এমনকি এমন একটা সার্কাস্টিক্যালি একটা ইউটিউবে একটা ক্লিপিং এসছে, একটা ছাগল ভ্যাঁ যে আওয়াজ করে, ওইটাতে একটা টিউন থাকে। দেখবে একটা ছাগল থাকলে একটা ফ্রিকোয়েন্সি থাকে, ভ্যাঁ করে। এই সাউন্ডটাকে নিয়ে ওই ছাগলের ডাকটাকে স্যাম্পল করে টিউনে ফেলে, তালে ফেলে একটা গান হয়ে গেছে। হ্যাঁ, আর এটা কিন্তু সত্যি কথা, অনেকেই জানে না, অনেকেই যারা রফিকুল আলম, যদি অনুভূতিদের একটা ছোট বিরতি নিয়ে আবার এই আলোচনাটা ফিরি। এই আর কি। দর্শক, মুক্ত মঞ্চ অনুষ্ঠানে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন মুক্ত মঞ্চ। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানি মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী রফিকুল আলম। জনাব রফিকুল আলম, বিরতির পর আবার আপনাকে স্বাগত। বিরতির আগে ছাগল নিয়ে কথা হচ্ছিল। না, ওটা মানুষ আমাকে দর্শকদের কাছে খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি। ওটা কিন্তু সত্যি সত্যি একটা ক্লিপ ইউটিউবে আছে যে টেকনোলজি দিয়ে কি করা যায়, এই আছে। আর যার ফলে হচ্ছে কি, এখনকার যারা গান করছে তারা ওই যে বলছিলাম যে অনুশাসন লাগে, একটা গানের মধ্যে একটা চর্চার অনুশাসনটা লাগে। তার অ্যাডভান্টেজ ওইটাই যে আবেগটা প্রতিষ্ঠিত করা যায়। আচ্ছা, এই প্রযুক্তির ব্যাপারটা কিন্তু শুধু যে সঙ্গীত জগৎ আক্রান্ত হয়েছে তা নয়, কিন্তু পেন্টিংয়ে এখন এই ধরনের কিছু কিছু আছে। যেমন ধরো পেছনের ব্যাক স্ক্রিনটা একটা, যেখানে কাগজটা ফেলে ধরো ওয়াটার কালার দিয়ে করবে, ওটা একটা ব্যাক স্ক্রিনে প্রিন্টেড জিনিস কম্পিউটারের মাধ্যমে পাওয়া যায়। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা তো বাদই দিলাম। ফলে সমস্ত শিল্প মাধ্যমে কিন্তু এই প্রযুক্তির প্রভাব, খুব খারাপ প্রভাব পড়েছে। ভালো প্রভাব অর্থাৎ হয়েছে কি, খুব তাড়াতাড়ি একটা জিনিস তৈরি করা যায়। হ্যাঁ, কিন্তু তুমি যে কোনো ছবি, যে কোনো বিখ্যাত পেন্টিং দেখে তুমি দুদণ্ড দাঁড়িয়ে দেখে তুমি মুগ্ধ হয়ে পড়বে, এরকম পেন্টিং কিন্তু আজকাল হয় না, ওই প্রযুক্তির কারণেই। পেন্টিংটা অনেকখানি প্রভাবিত হয়েছে, এর আর্টিফিশিয়াল তুলি দিয়ে কাজ করা শুরু হয়েছে, একটা লাইন আসছে না, কম্পিউটার থেকে টেনে লাগিয়ে দিচ্ছে। এতে কি হলো, তোমার অরিজিনাল ক্রিয়েশনটা তো হলো না, যেভাবে আমার সঙ্গীত আক্রান্ত হয়েছে। এবার একটু ইতিহাসের দিকে চলে যেতে যাচ্ছিলাম। যেহেতু আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন, আমি আপনার একটা ইন্টারভিউ দেখেছিলাম, আপনি বলছিলেন যে ইচ্ছা ছিল অস্ত্র হাতেই যুদ্ধ করবেন, কিন্তু ওই সময় হয়তো আপনাকে ওখানেই বেশি দরকার ছিল। না, ওখানে আমাকে স্বাধীন বাংলা যুক্ত হওয়াটা কিভাবে হলো? ওটা তো রাজশাহী থেকে যখন পাকিস্তানি বাহিনী মসজিদের ওপর বোম ফেললো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর বোমবার্টমেন্ট করলো এবং অসংখ্য মানুষ মারা গেল এয়ার স্ট্র্যাপিংয়ের মাধ্যমে। ততদিনে তো জোহা সাহেব মারা গিয়েছে। তার আগে মারা গেছে, প্রায় মাসখানেক আগে মারা গেছে। আমি যে 4 এপ্রিলের কথা বলছি, 3 এপ্রিল। তারপরে তখন বোঝা গেল যে না, এই তো এখন তো অন্তত বাড়িতে থাকা যাবে না, কোথাও পালাতে হবে, নাহলে তো। তখন আমার মা আর ছোটো বোন এবং বড় ভাই বিচ্ছিন্ন হয়ে চলে গেছে। কোথায় যে গেছে তখন আমার মনে নেই, কারণ এত বেশি তখন অ্যাট্রসিটি চলছে, কে কোথায় ছড়িয়ে ছিটে গেছে। আমরা কয়েক ভাই এবং ভাতিজা মিলে পদ্মা পার হয়ে মুর্শিদাবাদে চলে গেলাম, যে অন্তত বেঁচে তো থাকতে হবে। তারপরে হলো যে হ্যাঁ, এখন তার কোনো উপায় নেই, যুদ্ধ করতেই হবে, যুদ্ধ ছাড়া পথ নেই। কোথায় কি গান গাইতাম, কি করতাম, সমস্ত ভুলে যেতে হলো। তো যুদ্ধের সময় প্রশিক্ষণের জন্য যখন গেলাম, তখন আমাদের পরিচিত মানুষজন, রাজশাহীর যারা নেতৃস্থানীয় মানুষ ছিলেন, তারা বললেন যে না, তোমরা ভাইরা তো গান করো, সঙ্গীতের মানুষ, তাছাড়া তোমার স্বাস্থ্য ভালো না, তোমাকে নেওয়া যাবে না। আপনার তখন বয়স কীরকম? আমার তখন হবে 21-22 এরকম হবে। হ্যাঁ, আমার স্বাস্থ্য খুব খারাপ ছিল, খুবই স্বাস্থ্য খারাপ ছিল। তারপরে বললো যে না, ওই একটা বাংলা এক্সাইল গভর্নমেন্টের একটা রেডিও হয়েছে, ওখানে তোমাদের প্রয়োজন হবে। আচ্ছা,
এইভাবে চলে গেলাম। তো আবার যেতে দেরি মানে হয়েছিল। ততদিন অস্থায়ী সরকার গঠিত হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, তখন অস্থায়ী সরকার গঠিত হয়ে তারপরেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার শুরু হয়েছে। তো আমার যেতে একটু দেরি হলো। আমি গিয়ে যেটা সুযোগ পেলাম, প্রথম গান গাওয়ার সুযোগ, এবং কোরা একক গান গাওয়ার তখন কোনো সুযোগই নেই। ওই গানটা, ওই যে পূর্ব দিগন্তটা নোঙ্গর তোলো তো। নোঙ্গর তোলো তোলো, এই গানটা গাওয়ার সুযোগ পেলাম। অনেক আর্টিস্ট ছিল, অনেক। সেখানে গিয়ে অনেক শিল্পীদের সঙ্গে আমার নতুন করে পরিচয় হলো, যেমন কল্যাণী ঘোষ, প্রবাল চৌধুরী, এরা, লাকি আখান, তারপরে আমাদের মিউজিশিয়ানদের সঙ্গে পরিচয় হলো, রুমু, তারপরে রূপা, মালা, এরা পরে অনেকগুলো আর্টিস্ট পেয়ে গেলাম। রাজশাহীর তেমন কোনো আর্টিস্ট আমি পাইনি তখন। আচ্ছা, আমাদেরকে ওই গানটা দুটো লাইন শোনাবেন নাকি? আচ্ছা, নোঙ্গর হ্যাঁ, তোলো তোমরা তো এই গানটা প্রচুর শোনা হয়। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, এই ধরনের। এবং এই ধরনের গান গাওয়ার তখন আমার কোনো অভিজ্ঞতাই নেই। সমর দাস ছিলেন মিউজিক ডিরেক্টর, হ্যাঁ। এবং তখন সব অ্যামেচার আর্টিস্টরাও আছে, আমাদের মতো প্রশিক্ষিত শিল্পীরাও আছে। মাত্র দুটো মাইক্রোফোন, খুব ছোট উভের রেকর্ডার, জার্মান উভের ছোট এতটুকু মাইক্রোফোনের এগেন্সে সবাই 25 জন শিল্পীরা মিলে গান গাইতে হয়েছে। এটা আমার খুব বিরাট অভিজ্ঞতা। এবং যে গানটা গাইতে, রেকর্ডিং করতে অনেক সময় লেগেছিল, কিন্তু কারণ গানটা কঠিন ছিল। একজন, তখন তো সবাই প্রফেশনাল না, একেবারে মফস্বল থেকে আর্টিস্টরাও এসছে, ফলে তাদেরকে তুলে দিতেও টাইম লাগলো, রেকর্ডিংয়ে ভুল হচ্ছে। কিন্তু পুরোনো গানটা শুনে দেখবে যে একটা জোশ যেটা বলে, সেটা কিন্তু গানটাতে খুব ছিল। একটা ভেতরে একটা শক্তি দিয়ে গান গাওয়া হচ্ছে, এরকম একটা বিষয় ছিল গানটা। আচ্ছা, আমি এরপরে 71 সালে বাংলাদেশ স্বাধীন হলো, দেশে ফিরে কি দেখলেন? দেশে ফের ইতিহাস অনেক বড়, এত বড় ধ্বংসযজ্ঞ। আমি রাজশাহী একটা ছোট্ট বলবো না, একটা ডিভিশনাল শহর, কি ছবির মতো একটা শহর ছিল। লন্ডভন্ড, সমস্ত বড় বড় বিল্ডিংগুলো পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে সম্পূর্ণ পোড়া, একেবারে একটা চোখে নেই যে শুয়ে পড়ব ফেরার পর। এই ধরনের অভিজ্ঞতা তো সবারই আছে, আমারও আছে। এসে দেখলাম আমার অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নেই। হ্যাঁ, যাদের সঙ্গে ছোটোবেলায় খেলা করেছি ওরা নেই, কোথায় গেছে কেউ জানে না। এই সমস্ত অভিজ্ঞতাগুলো আছে। তারপরে যেটা হলো, যেটা সবথেকে বড় অভিজ্ঞতা হলো, খুব খাদ্যাভাব হলো দেখেছিলাম। ফুড শর্টেজ। আমরা যে একটা নতুন কাপড় করব, করবো একটা নতুন শার্ট করব, কিংবা একটা নতুন পাঞ্জাবি করব, সেই অবস্থাটা ছিল না। একমাত্র তখন উপায় ছিল, খাদি গ্রামোদ্যোগ বলে একটা জিনিস ছিল রাজশাহীতে। এটা যে কোথা থেকে এসেছিল আমার ঠিক মনে নেই। ওরা তাঁতের কাপড় বুনিয়ে কাপড় চোপড় বিক্রি করতো। হ্যাঁ, ওইগুলো তখন পাওয়া গেল। এবং আমার লক্ষ্য করেছে, তখন ইউনিভার্সিটির আমার টিচাররাও ওই কাপড়গুলো কিনে প্যান্ট বানিয়েছে, শার্ট বানিয়েছে। এই ধরনের ক্রাইসিসটা স্বাধীনতার পরপর ছিল। তারপর তো ন্যাচারালি মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হলো, তারপর তো এই দেশটা এত দূর এলো। আমি এইবার একটু আসলে সমসাময়িক প্রসঙ্গে চলে আসতে চাচ্ছিলাম, মানে চলে আসতে হচ্ছে আর কি। মানে ও সময় একটা দমবন্ধকর পরিস্থিতি ছিল, আপনার প্রতিবাদী গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন। আমি ওই সময়টা কেমন ছিল আমি আসলে কল্পনাই শুধু করতে পারি, এর বাইরে ধারণা করতে পারি। আমার জন্য এই সময়টা খুব দমবন্ধকর একটা পরিস্থিতি আসলে। এর মধ্যে আমি দেখলাম অনেক প্রতিবাদী গানও হচ্ছে, মানে কোথাও কি মিল খুঁজে পান নাকি? না, দেখো, একটা গণতান্ত্রিক পরিবেশে থাকলে, আমার ব্যক্তিগত কথা বলছি, একটা গণতান্ত্রিক পরিবেশে থাকলে তোমাকে সব কিছুই মেনে নিতে হবে। হ্যাঁ, সব কিছুই স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ, এটা ঘটতে পারে, এটা ঘটা উচিত নয়, একেবারে তুমি বলতে পারো না গণতান্ত্রিক পথে, কারণ তোমার ওপিনিয়ন একটা থাকতেই পারে। গণতন্ত্রের মূল বিষয়টা হলো আমার ওপিনিয়নকে মূল্য দেওয়া। ফলে এই যে দম বন্ধ করা বলছো, এটা তো সাময়িক। এটা মানে আপনি কি আশাবাদী কেটে যাবে? হ্যাঁ, আপনি কি আশাবাদী যে কেটে যাবে? অবশ্যই
আমি তো বলেছি, আমি তো বললাম না তোমাকে প্রথমে যে বাংলাদেশের মানুষ কিন্তু ভুল করে না। আমি দেখেছি মানুষ কিন্তু মানুষের কাছ থেকে অনেক বড় বড় সিদ্ধান্ত আসে, নেতৃত্বের কাছ থেকে যতখানি না আসে, মানুষের কাছ থেকে সে সিদ্ধান্ত চলে আসে। সেটা আমি মনে করি যে এই এত এত ত্যাগের তৈরি একটা দেশ নিশ্চয়ই আবার সচ্ছলতা এবং স্বাভাবিকতা ফিরে আসবে। আমরাও সেই প্রত্যাশাই রাখি, তার কারণ এখনো এবারও যে পরিমাণ মানে আমরা নিহতের সংখ্যা দেখলাম, স্বাধীন বাংলাদেশে সম্ভবত দুর্যোগ দুর্বিপাক বাদে এত বেশি নিহত আর কখনো না, সেই যে বললাম যে কনফ্লিক্ট কিন্তু হয়, কিন্তু হয়তো এবার কনফ্লিক্ট আর বেশি রক্তক্ষয়ী হলো। আরেকটা ব্যাপার একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যখন 65-র পরে বা 66-র থেকে বাংলাদেশের অবস্থাটা খুব গোলযোগের মধ্যে পড়ে গেল, তখনকার বেতার টিভি দেখলেও নাকি বোঝা যেত না যে আসলে সমস্যাটা কোথায়। ওই সময়ের সাথে এখনকারও কি মিল পান নাকি? তুমি যদি একটু ক্লিয়ার করো, আমি মানে তখনকার বেতার টিভি দেখলে মনে হতো যে আসলে পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে, এখনো কি ওরকম মিল পান নাকি এখনকার টিভি দেখলে যে পরিস্থিতি আসলে খুব স্বাভাবিক রয়েছে? না না, এখন তো দর্শক হিসেবে এখন তো তখন তো একটা টেলিভিশন, একটা রেডিও, ফলে ওপিনিয়ন একটাই। এখন তো তোমার বিভিন্ন যে মিডিয়াও বেরিয়ে গেছে, তারপরে ইন্টারনেটের পোর্টাল আছে, তুমি ব্যক্তিগতভাবে বলতে পারো, সেই সুযোগটা তো তৈরি হয়েছে। ঠিক, যদিও ইন্টারনেট অবশ্য বন্ধ ছিল অনেকদিন ধরে। যাক, সেই প্রসঙ্গে আর যাবো না। আমি এবার একটু চলে আসতে যাচ্ছিলাম আপনার সাথে, মানে আপনি যে কনসার্টটার কথা বলছিলেন বিশাল মঞ্চে 73 সালে, এবং সেখানে আপনার সাথে আবিদা সুলতানার পরিচয় হলো, সম্ভবত লাকি আখন্দি পরিচয় করিয়ে দিয়েছিলেন। তো পরিচয়টা কিভাবে হলো? মানে তার আগের থেকে কি তাকে চিনতেন নাকি? না, চিনতাম না, আমি তার গানও শুনিনি। লাকি বলে যে একটা মেয়ে আছে, ভালো গায়, তো দেখলাম যে খুবই। আপনি কি তখন বাংলা একাডেমিতে? আমি তখন বাংলা একাডেমিতে যোগদান করেছি, চাকরি। এটা কি স্বাধীনতার পর আপনার প্রথম চাকরি নাকি? আচ্ছা, একেবারে প্রথম একটা সুযোগ হলো বাংলা একাডেমিতে। তারপরে ওইখানেই পরিচয় হলো। তখনও ওনার গান আমি শুনিনি, তো লাকি বলে খুব ভালো গায়। তো তার কিন্তু ও আবার আমার গান শুনেছে, তোমাকে যেন ভুলে না যে গানটা শুনে, সে নতুন ধরনের গান। ওদের ফ্যামিলিতে ওদের গানের চর্চাটা অত্যধিক বেশি, আমাদের থেকে বেশি। তাই? হ্যাঁ, ওরা তো সবাই, প্রায় সবাই। আর ওনার চাচা আব্দুর রশিদ সাহেব বড় সাহিত্যিক ছিলেন, ওনার খালারা সেতার বাজাতেন, করতেন। ফলে সঙ্গীতের পরিবেশটা আমাদের থেকে একটু বেটার ছিল ওদের। আচ্ছা, সেই কারণে হয়তো আগ্রহ নিয়ে আমার সঙ্গে পরিচয় হয়েছে, এইভাবেই পরিচয়। মানে শুরুতে তো আর নিশ্চয়ই শিল্পী হিসেবে পরিচয়, মানে ভালো লাগে কি শুরুতেই? না না না, ওইরকম কিছু ছিল। তা আমি আপনার স্ত্রীর একটি ইন্টারভিউতে পড়ছিলাম, তিনি বলছেন যে আপনার মানে ওদিন আপনি যে গান গেয়েছিলেন সেই গান শুনেই নাকি আপনার প্রতি একরকম ভালো লাগা তৈরি হয়ে গেছে। হতে পারে, এবং সত্যি সত্যি আমার পারফরমেন্স খুবই ভালো হয়েছিল। যেখানে মানবেন্দ্র মুখোপাধ্যায় গান গাইবেন, যেখানে দ্বিজেন মুখোপাধ্যায় গান গাইবেন, দ্বিজেন কণিকা বন্দ্যোপাধ্যায় গান গাইবেন, আর সম্ভবত আরও একজন খুব জনপ্রিয় শিল্পী ছিলেন, তাদের মধ্যে আমার গান মানুষ শুনবে। এবং তখন ভালো গান মানেই কলকাতার গান, এরকম একটা বিষয় ছিল। ফলে আমার গানটা সত্যি খুব গাওয়া ভালো হয়েছিল। ওই সম্মেলনটা কি আপনার ক্যারিয়ার একটা টার্নিং পয়েন্ট ছিল? একেবারে একেবারে। এবং এটা গানটা ছিল একটা অদ্ভুত একটা গান। এই গান কেউ কোনোদিন কেউ শোনেনি। রাজশাহী বেতারের একটা গান, রেজওয়ানুল হকের শোনাবেন নাকি আমাদের লেখা, আর এইচ মোহাম্মদ রফিক, দুজনই প্রয়াত হয়েছেন। গানটা মানে এই গান ভালো লাগার কথাই নয়, বিশেষত মঞ্চে। আমি শোনাচ্ছি তোমাকে, ছিল এরকম: সজনী গো নিশি পোহালো, তবু না এলে মালা গাঁথা মোর মিছে হলো, নিশি পোহালো। তখন সজনী কথাটা আধুনিক বাংলা গানে খুব বেশি ব্যবহার হতো সলিল চৌধুরী মহোদয়ের প্রভাবে। উনি খুব সজনী কথাটা পছন্দ করতেন, রজনী সজনী এই ধরনের। তো এই গানটা শুনেই বুঝতে পারছো যে সাধারণ মানুষ এই গান পছন্দ করার কথা নয়, কিন্তু আমার গাওয়াটা সত্যি খুব ভালো হয়েছিল।
ফলেই পরিচিতিটা এলো খুব তাড়াতাড়ি। আচ্ছা, ওই সময়ের আমি আপনার একটা ঘটনা পড়ছিলাম যে খুব নাকি আত্মভোলা ছিলেন, কলকাতায় গিয়েছিলেন, বলবেন নাকি? ওটা আত্মপড়া, ওটা প্রায় প্রসঙ্গ এসে যায়। সত্যি সত্যি আমার একটু আমার ছোট চাচারও এই এই এই- এই জিনিসটা ছিল, খুব ভুলে যেতেন উনি। এটা কি শিল্পীদের মধ্যে থাকে নাকি না, কিছু? আমার একটু বেশি ছিল। আমার যেমন ধরো, যেমন একটা মানুষ কি করে গাড়ি বাজারে ফেলে চলে আসে, তারপরে দিন গেছে, রাত গেছে, মনেই পড়েনি যে গাড়িটা আমি রেখে চলে এসেছি। এই ধরনের ভুল কিন্তু খুব অমার্জনীয় ভুল। হ্যাঁ, এই ধরনের বড় বড় ভুল হয়। আরেকবার হয়েছিল, যেটার এখন পর্যন্ত সেটার খোঁটা শুনতে হয়। আমি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা বড় প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামটা হয়েছে, প্রোগ্রামটা সেখানে আবিদাও ছিল, অন্যান্য শিল্পীরাও ছিল। আচ্ছা, গান টান গেয়ে কার সঙ্গে যেন গল্প করতে করতে আমি চলে এসেছি, ওকে ফেলে রেখেই চলে আচ্ছা, এসেছি। প্রোগ্রাম শেষ করে? হ্যাঁ, আমার মনেই নেই যে ওকে নিয়ে যেতে হবে, কে যেন আমাকে ডেকে নিয়ে গেছে, ঠিক মনে পড়ছে না, কোনো আমার এক বন্ধু। হ্যাঁ, তারপর আমি বাসায় চলে এসেছি, তারপর দেখি ও আসেনি। তারপরে তখনকার দিনে গাড়ি ঘোড়া অত ছিল না, যাই হোক, আবার গিয়ে তাকে নিয়ে এসেছিলাম। এই ধরনের ভ্রান্তি, এটাকে একটা বিলাসিতার পর্যায়ে হয়ে যায় আমার। এটা এখন একটু কমেছে, এখন আর অত ভুল হয় না। কলকাতায় যে নাকি পুরো সুটকেস রেখে চলে এসেছিলেন, হ্যাঁ, পুরোটা একেবারে হয়েছিল একেবারে ওটা স্বাধীনতার পর প্রথম আমি যাচ্ছি কলকাতায় একটা গান কোনো শোতেই? হ্যাঁ, একটা প্রোগ্রামে, সেটাও রুমা গুহ ঠাকুরতা ছিলেন যে। জি জি জি। তো ওনার তো ক্যালকাটা ইউথ কোয়ার বলে একটা সংগঠন আছে, ওটার আমি ছিলাম একজন সদস্য, অন্যান্য শিল্পীরাও ছিল। তো ফেরার পথে অনেক কিছু কেনাকাটা, তখন তো আর দেশে তেমন কিছু পাওয়া যায় না, কেনাকাটা বেশ অনেক কিছু, বিশেষ করে পাঞ্জাবি, তারপরে সোয়েটার পাওয়া যেত না, ওখানে কিনেছি। অনেকগুলো গিফট ছোটোখাটো ভাই বোনদের জন্য টেনেছি সুটকেস ভর্তি করে। তারপরে ট্যাক্সিতে পেছনে রেখেছি, হাত ব্যাগটা নিয়ে উঠে প্লেনে উঠে গেছি। তারপর আমার খেয়াল হলো, যখন ইমিগ্রেশন হয়ে গেছে, তখন আরে আমার তো সুটকেস তোলা হয়নি। তখন অবশ্য আমি একাই ছিলাম। আচ্ছা, হ্যাঁ, ফলে আর কিছু করা গেল না। তবু একটা টেলিফোনে আমি রুমা দিকে ফোন করলাম, তো বলছে সে ওটা ভুলে যাও। এবং একদম নতুন ভর্তি সুটকেস ফেলে আসতে হয়েছিল। এই ধরনের ভুলগুলো খুব হয়। আপনার স্ত্রী এসব নিয়ে অভিযোগ অনুযোগ জানান? ভীষণ অনেক বড় অভিযোগ হয়েছে, তাতে একটা সুবিধা হয়েছে, অভিযোগগুলোর ফলে এই জিনিসটা একটু কমেছে, ভুলে যাওয়াটা এখন কমেছে। এখন একটু কনসার্ন থাকতে হয় আচ্ছা, কোথাও গেলে। যেমন রফিকুল আলম আপনার প্লেব্যাকের ক্যারিয়ারে চলে আসতে যাচ্ছিলেন, মানে আপনি অসংখ্য সিনেমাতে গান গেয়েছেন। অসংখ্য বললে ভুল হবে, মানে অসংখ্য গান গেয়েছেন? গেয়েছি, হ্যাঁ গেয়েছি, কিন্তু আমার গানের সংখ্যা কম, কিন্তু আমি খুব এই ব্যাপারেও বিখ্যাত সব গান আছে। আমি খুব ভাগ্যবান, আমার কোনো গান কিন্তু একদম বিফলে যায়নি। যেগুলো গিয়েছি মানে মানুষ গ্রহণ করেছে ভালোভাবে, এবং সেগুলো মৌলিক গান হিসেবে দাঁড়িয়েছে। যেমন ধরো ওই যে গানটা যেটা আমি করি, ওই যে বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। এটা একটা আবুল হায়াত মোহাম্মদ খান সাহেবের লেখা, এবং আমার বললাম যে অনুপদা ওর সুর, পরবর্তীকালের ছায়াছবিতে স্মৃতি তুমি বেদনা ছবিতে গাইলাম, এবং ওটাতে আমি একটা জীবনে প্রথম পুরস্কার পেলাম। সেই পুরস্কারটা হলো বাচসাস পুরস্কার। তার পরবর্তীতে যেমন ধরো আরও একটা আমার ফিল্মের গান আছে, দয়াল কি সুখ তুমি পাও, সুখের ঘরে আগুন দাও, এই ধরনের গান কিন্তু জনপ্রিয়তা পাওয়ার কথা না। তারপর আমার জহির রায়হান সাহেবের লেখা একটা ফোক গান আছে, শাহনওয়াজের সুর এবং জহির রায়হান সাহেবের 4 লাইন, পরবর্তী 8 লাইন হচ্ছে আমাদের ছেলেটার নাম মনে থাকে না, ছেলেটা মারা গেছে, মনে পড়লে বলবো। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব
গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। আমি ফোক গান গাই না কখনো, জোর করে ওরা গাওয়ালো। শাহনওয়াজ নামে আমাদের একজন সঙ্গীত পরিচালক আছেন, এখন তিনি কানাডায় চলে গেছেন। ফলে আমি আমার গানে কিন্তু কৃতিত্ব আর একটা, আমি কিন্তু বেশ বৈচিত্র্য দিতে পেরেছি গানে, একঘেয়ে গান কিন্তু আমার কম। আপনার তো আইয়ুব বাচ্চুর সাথে একটা মানে আপনার জন্য গান কম্পোজ করেছিল, সেটা আর উনি বেঁচে থাকা অবস্থায় হলো না। ওর খুব, আইয়ুব বাচ্চু যে আমাকে সঙ্গীত শিল্পী হিসাবে, শুধু সঙ্গীত শিল্পী হিসাবে রিগার্ড করতেন না, রিকগনাইজ করতেন, যে কারণে ওনার বড় বড় অনুষ্ঠানে কিন্তু আমাকে গান গাওয়ার জন্য নিয়ে গেছে। দুইবার ওর একটা অনুষ্ঠান করতো, একক অনুষ্ঠান করতো, এবং ও সোলো গিটার বাজাতো। দুইবার ওই অনুষ্ঠান আমি করেছি, আমার সমস্ত গানও বাজিয়েছে। তারপর বললো, ওই বদ্দা, আমাকে বদ্দা বলে ডাকতো, বদ্দা গানটা তো করা লাগবে। একটা স্বাধীনতার উপরে খুব চমৎকার একটা গান করলো, কিন্তু আমি এত ভয় পেলাম যে দেখ বাচ্চা, এটা হবে না আমার দ্বারা, বুঝিস তো, তোদের ভয়েস আর আমার, ওই জন্য হবে খুব সুন্দর। সেটা অবশ্য করে যেতে পারিনি। গানটা এরকম পরে আপনার ছেলে বোধহয়, হ্যাঁ পরে আমার ছেলে ওটাকে মিউজিক করে এটা ইউটিউবে দেওয়া হয়েছে, আমার চ্যানেলেও এসছে, আমি করছি। স্বাধীনতা তুমি 9 মাস পরে দেখা খোলা আকাশ, তুমি দিয়েছো স্বাধীন জীবন, দিয়েছো মুক্ত নিঃশ্বাস, অশ্রু নয় রক্ত দিয়ে তোমাকে পেয়েছি স্বাধীনতা, এই বুকে আগলে রাখা তুমি প্রথম ভালো লাগা। দেখো কত বৈচিত্র্য, এইগুলো আমার পক্ষে গাওয়া কিন্তু খুবই কঠিন, ওদের টাইপের গান। তবে গানটা পরবর্তী এই তো মাস 6 আগে মাস্টার করে দেওয়া হয়েছে, খারাপ হয়নি, মানুষ পছন্দই করেছে। এই আপনার আমি যখন আপনাদের মতন শিল্পীদের সাথে কথা বলতে চাই, একটা বিষয় খুব বড়ভাবে উঠে আসে, সেটা হচ্ছে বিনয়। এবং সম্ভবত একজন শিল্পী হতে গেলে বিনয় ব্যাপারটা থাকতে হয়। আমি একটু জানতে চাচ্ছি যে বর্তমান শিল্পীদের ক্ষেত্রে ওই বিনয়, ডেডিকেশন, এই ব্যাপারগুলো কি আপনার চোখে পড়ে নাকি? না, একেবারে সবাই যে বেয়াদব তা নিশ্চয়ই বলবো, তা তো নয়, তা তো নয়। তবে একথা ঠিক, আমি মোটা দাগে জানতে চাচ্ছি। তবে ঠিক, একথা ঠিক, মানুষের অ্যাটিটিউডটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, একটু জনপ্রিয়তা পেলে, এমনকি জনপ্রিয়তা পাওয়াটাও খুব ইজি হয়ে গেছে নাকি? জনপ্রিয়তার পাই সহজ বলবো না, তবে একটা পেছনের পথ তৈরি হয়েছে জনপ্রিয়তা পাওয়ার। আমাদেরকে জনপ্রিয়তা পেতে হয়েছে আমার কণ্ঠ দিয়ে, গান দিয়ে। কখন একটা ভালো গান করব, একটা রাত্রে একটা গানের একটু জায়গা বেসুরো হয়ে গেলে সারা রাত ঘুম হয় না, গানটার এই জায়গাটা বেসুরো হয়ে গেল। কিন্তু এখন হয়েছে কি, তুমি একটা গান গাইছো, ওই যে বললাম, গান গেয়ে দিয়ে চলে গেল, বেসুরো হয়ে গেল, ইঞ্জিনিয়ার বসে বসে সুরটা সুরে এনে দিল। হ্যাঁ, তাতে কি হলো যে তাকে কষ্ট করতে হলো না। আর পেছনের রাস্তা যেটা বলছিলাম জনপ্রিয়তার, যেমন ধরো একটা গান করে এমনও আমি গান পেয়েছি যে 20 লক্ষ ভিউয়ার একটা গানে 3 মাসের মাথায়। কি করে? মেহেদী হাসান সাহেব, মান্না দে, আমাদের মাহমুদুর নবী ভাই গান গাইলেও তো একটা গান 3 মাসের মধ্যে এত জনপ্রিয়তা পাওয়ার কথা নয়। পেছনের রাস্তাটা হলো এই যে এখন তুমি, যেহেতু এখন মানুষ টেলিভিশনও খুব কম দেখে, রেডিও তো শোনেই না মোটেই, ছবি দেখতে যায় না, স্মার্টফোনের উপর ডিপেন্ডেন্ট, কিংবা ট্যাবের উপর, যা ডিভাইসের উপর। এখন ডিভাইসগুলো হাতে চলে আসাতে হয়েছে কি, এই ডিভাইস বাহী কতগুলো পথ আছে। কোনো একটা পোর্টালে তুমি গেলে, ইউটিউব কথার কথা, সেখানে গানগুলোকে প্রচার করবার জন্য পয়সা দিয়ে ভিউয়ার বাড়ানো যায়। তো এই কাজগুলো সহজ না। আমাকে তো এটা তো আমি করতে পারবো না। আমি গান গেয়ে আবার আমি গানের প্রচারের জন্য এই প্রক্রিয়ার পেছনে ঢুকবো, এই মন মানসিকতাও নেই, এবং সত্যিকার অর্থে প্রযুক্তিগতভাবে অতখানি জ্ঞানও হয়তো আমরা অর্জন করতে পারবো না, কারণ কম্পিউটার রিলেটেড বিষয়গুলো কিন্তু কঠিন। আপনার জীবন নিয়ে কোনো আক্ষেপ রয়ে গেছে নাকি? একেবারে শেষে চলে আসছিলাম। জীবন নিয়ে আমার আক্ষেপ সত্যি একটা আছে। সেটা হলো কি, তুমি যে বললে যে আপনার গান খুব জনপ্রিয়, কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছি,
আমি সাধারণ মানুষের জন্যে, একেবারে সাধারণ মানুষ, হ্যাঁ, যারা আলোকিত নয়, যারা শিক্ষিত নয়, হ্যাঁ, একেবারে আম জনতার জন্য আমি কিন্তু গান গাইতে পারিনি, সত্যি সত্যি খুব কম। ওই যে আমার একটা গান, ওই যে আশা ছিল মনে মনে, সাধারণ মানুষরা, গ্রামাঞ্চলের মানুষরা শোনে। তারপরে একটা গান, আমার আরেকটা গান আছে শেখ সাদির সুর আর মুন্সি ওয়াদুদের লেখা, ওই যে একই খেলা চলছে হরদম, একদিকে নিরন্ন মানুষ আর একদিকে অ্যাটম, খেলা চলছে 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 হরদম, একই খেলা চলছে হরদম। এই গানটা সাধারণ মানুষ কিছুটা শোনে, কিন্তু যেমন ধর মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই কিংবা জব্বার ভাই তুমি কি দেখেছো কবু, এরকম গান, হ্যাঁ, একেবারে মুখে মুখে ফিরে ওরে নীল দরিয়া, হ্যাঁ, এরকম গান গাইতে আমি পারিনি সত্যি। এটা আমার খুব খুব দুঃখ যে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারলাম না। বিদগ্ধ মানুষের কাছে তো সীমিত থাকার তো কোনো কৃতিত্ব নেই। সবার উদ্দেশ্য নিশ্চয়ই তাই থাকে না। জনাব রফিকুল আলম, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আরো কিছুক্ষণ গল্প করতে পারলে ভালো লাগতো, আরো কিছুক্ষণ আপনার গান শুনতে পারলে আসলে ভালো লাগতো। যদি অনুমতি দেন আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ আমাকে। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।